আর যেন মনে হয় তারা দুআশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে জামাতের এই দুআশা এবং কুয়াশা এবং লালসা। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন। শেখ হাসিনা সেদিন পালিয়ে দিল্লি চলে যান, কিন্তু তার কি পতন হবার কথা? তার কি পালানোর কথা 5ই আগস্ট? না দর্শক, পালানোর কথা ছিল না। 4ঠা আগস্ট সেইভাবেই পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা করার জন্য গণভবনে 2 দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানরা উপস্থিত ছিল, এমনকি সেনা প্রধান, কোয়ার্টার মাস্টার জেনারেল সহ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা জানেন সামনে কিন্তু নির্বাচন আসছে। ঠিক এখন থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছে। ঠিক তেমনি বিএনপির ফজলুর রহমানের কিন্তু একটি কথোপকথন নতুন করে সমালোচনায় এসেছে। তিনি কিন্তু একটি টক শোতে বক্তৃতা দিতে উঠে বিভিন্ন আপত্তিকর কিন্তু প্রসঙ্গতে তিনি কথা বলেন। তিনি বলেছেন জামাত আসলে রাজনীতিতে কি লালসা নিয়ে এসেছে এবং তাদের পরিকল্পনাটা কি এখনো ক্লিয়ার না, এবং আরো বিভিন্ন আপত্তিকর কিন্তু মন্তব্য করেছেন তিনি তার টকশোতে। এবং ছাত্রদের নিয়ে যখন কথা বলতে আসেন, বিশেষ করে যারা কোঠা আন্দোলনের সামনে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে কিন্তু বলেছেন তারা হচ্ছে শিবিরের অংশ এবং তারা নিজেরাই শিবির, এবং বিভিন্ন আপত্তিকর মন্তব্য কিন্তু তার টকশোতে তিনি করেছেন। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওটি দেখবো। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেশের সকল আপডেট পেতে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সে ভিডিওতে চলে যাব। কি আশায়, কি পাওয়ার আশায় তারা ছোট ছোট দল ঘুরে করে সৎ এবং সত্যভাবে জীবন কাটিয়ে দিচ্ছে আমি জানি না। সেই কারণে ওনাদের প্রতি আমার সম্মান বোধ এবং আমার কৃতজ্ঞতা অনেক বেশি। আমার ভাই কথাগুলো বলছে, আমি শুনছিলাম। আচ্ছা, আমরা স্লোগানটা কি দিছিলাম? 1 দফা 1 দাবি। হাসিনা তুই কবে যাবি? হাসিনা কি লোকাল গভর্নমেন্ট ছিল না হাসিনা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল? ন্যাশনাল গভর্নমেন্ট ছিল। 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবে? আমি কি কইছিলাম 1 দফা এক সময় কিন্তু আমরা 85 সনে উপজেলা নির্বাচন করতে দেওয়া হবে না, ওই স্লোগানও দিছি। আচ্ছা, স্থানীয় নির্বাচন আর আগে জাতীয় নির্বাচন ইত্যাদি। তো এই যে 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে দাবি, খুব সহজ কথা। তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে, এখন কোনটা আসবে? তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে? আমি জামাতকে জিজ্ঞাসা, জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে, ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে চাই না, আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না। কিন্তু আমার যেন মনে হয় তারা দুআশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে জামাতের এই দুআশা এবং কুয়াশা এবং লালসা। তারা এই সর্বনাশ করছে। 10% ভোট পাবে, তারা 100% ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট, কূটকৌশলের মাধ্যমে। সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা কিন্তু বুঝবে, আমি তাদেরকে দোষী না, তারা অনেক অবুঝ ছেলে পেলে। 22, 23, 24, 25, 26, 27, 28 অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার 45 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার 2টা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কী? উনি বলেছিলেন আগে আমার 22 বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর এখন 45 বছরের আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন সব কিছু বুঝি এবং করতে পারি, কারণ অভিজ্ঞতার চেয়ে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না। ছেলেদের আগে অভিজ্ঞতা হোক। দেখেন না, একবার বলে আফগানিস্তান বানামো, একবার বলে সিরিয়া বানামো, একবার বলে পাকিস্তান বানামো, একবার বলে কমিউনিস্ট বানামো, আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক। আর জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। জামাত হলো প্রাতিষ্ঠানিক। এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? হ্যাঁ, এরা বলতে কারা? জামাত থেকে কারা বেরিয়ে এসেছে? ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে, অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এদের ধ্যান ধারণা সব এরকমই।
এবং এদের মধ্যে দেনদারানি দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে কারণে এখনও জামাত শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই যে দেশ, এই দেশে তো এই দেশটা হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত, আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের ছেড়ে দেওয়া উচিত। এই যে বাংলাদেশটা আমরা বানাইছি, আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো 18 কোটি মানুষের কাছে যাওয়া উচিত। তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে আর 1,500 মানুষ জীবন দিছে, তাই নাকি? কিন্তু তারা তো বলছে তারা একটা পরিবর্তন আনতে চায়, বড় আমি আপনাকে বলি, অবশ্যই আমি বলে যাই, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবশ্যই 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই, 14, 18 এবং 24। এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির, যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, 70-এর নির্বাচনের রায় ইহিয়া খান মানে নাই বলে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ। আজকে ভোটটাই হলো প্রথম জাতীয়, তারা তো আসলে ভোট চাচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে, সেজন্য তারা সংস্কার করে। আপনি কে, হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান, ইউনূস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে, যে হি ইজ মেজরিটি, হি উইল লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে, আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারা আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে, আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। আমি মনে করি ইউনূস সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দিক কে দেশে সংস্কৃতি। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। প্রিয় দর্শক, 5ই আগস্টের দিনের কিন্তু ঘটনাটি আসলে কি হয়েছিল, সকাল থেকে শুরু করে শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আসলে কি হচ্ছিল গণভবনে, এটা কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ ক্লিয়ার না। এই প্রথম কিন্তু মোস্তফা ফেরোজ কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন প্রথম থেকে পুলিশ জানতো না যে সরকার পতন হতে যাচ্ছে, এ কারণেই কিন্তু তারা ছাত্রদের বাধা দিচ্ছিল এবং বিভিন্ন রকম অ্যাকশনে তারা জড়ে যাচ্ছিল। কিন্তু সেনাবাহিনী কিন্তু সকাল থেকেই জানতো যে সরকার পতন হতে যাচ্ছে, এজন্যই কিন্তু তারা মারমুখী হয়নি। এই বিষয়টি নিয়ে তিনি তার ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করেছেন। চলুন আমরা সরাসরি সে ভিডিওতে চলে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সে আমরা ভিডিওতে চলে যাব। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন। শেখ হাসিনা সেদিন পালিয়ে দিল্লি চলে যান। কিন্তু তার কি পতন হবার কথা, তার কি পালানোর কথা 5ই আগস্ট? না দর্শক, পালানোর কথা ছিল না। 4ঠা আগস্ট সেইভাবেই পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা করার জন্য গণভবনে 2 দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানরা উপস্থিত ছিল, এমনকি সেনা প্রধান, কোয়ার্টার মাস্টার জেনারেল সহ সর্বস্তরের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা নিজেরা উপস্থিত হয়ে সেই পরিকল্পনাগুলোর অংশীদার ছিলেন। 2 দফা বৈঠক হয়। 2 দফার বৈঠকেই এই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু নাটকীয়ভাবে 5ই আগস্ট সকালবেলায় উল্টে যায়। সেনাবাহিনীর যে দায়িত্ব ছিল, সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করেনি। শুধু তাই না, সেনাবাহিনী সকাল থেকেই জানতো যে শেখ হাসিনার পতন ঘটবে আজ, যার কারণে তারা গুটিয়ে নেয়। এমনকি বিজিবি প্রতি ঘন্টায় 10 থেকে 15,000 বিক্ষোভকারীকে রাজধানীতে ঢুকতে দেয়। অথচ তারা বিভিন্ন স্তরে স্তরে যেই ধরনের প্রতিরোধ, 3-4 স্তরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা ছিল, একমাত্র পুলিশ ছাড়া আর কেউ শেষ পর্যন্ত মাঠে ছিল না। এবং পুলিশ যেহেতু জানতে পারেনি যে শেখ হাসিনার
পতন ঘটতে যাচ্ছে, সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছে এবং তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। দর্শক, এই কথাগুলো আমার না, এই কথাগুলো জাতিসংঘের যে অনুসন্ধানী দল, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশে এসেছিল, তাদের প্রতিবেদনে এই কথাগুলো তুলে ধরা হয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে বলা হয় 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 2 দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবেলার পরিকল্পনা হয়। পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন, সেদিন 5ই আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানতো না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের অর্থাৎ OHCHR তাদের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়। প্রতিবেদনে অবশ্য এই কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারেন 5ই আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা। 5ই আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন সকালে আগের দিন। অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনা, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানরা অংশ নেন। বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন। তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান। 4 আগস্ট সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিবি সাজোয়াজান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে, বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে, অন্য পুলিশ উশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে। শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক 5ই আগস্ট প্রথম প্রহরে বিজিপি মহাপরিচালককে পরপর 2টি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। কিন্তু সব কিছুই ছিল, কিন্তু সকালবেলায় পুরো পরিস্থিতি উল্টে যায়। দর্শক সেটা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন কি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, তারা পুরো বিষয়টি নেতিবাচকভাবে বলেন এবং বলেন যে না, সেনাবাহিনী জনতার উপর গুলি চালাতে পারে না। ফলে সকালবেলায় পুরো পরিস্থিতি পাল্টে যায়। সেনাবাহিনী, বিজিপি, তাদের নিয়ন্ত্রিত বাহিনী, তারা মাঠে চুপ হয়ে যায়। ফলে দলে দলে বিক্ষোভকারীরা প্রবেশ করে এবং পরিস্থিতি এমন হয় তখন সেনাপ্রধান এবং অন্যান্যরা যে প্রধানমন্ত্রীকে পুরো পরিস্থিতি বোঝান, তিনি বুঝতে চাননি। পরে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং পুতুল দুইজনকে ফোন করে তাদের মাধ্যমে রাজি করানোর পর তারপর দুপুরের পর তিনি দেশ ত্যাগ করেন। এভাবেই কাহিনী। কিন্তু এর মধ্যে যেটি হয়েছে যে পুলিশ যেহেতু জানতে পারেনি যে শেখ হাসিনার পতন ঘটবে, সেই কারণে পুলিশ দুপুর এবং বিকেল পর্যন্ত কিন্তু তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে নিজেদের রক্ষা করার জন্য এবং জনতাকে নিরস্ত্র করার জন্য, যার কারণে হতাহতের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যায়। পুরো পরিস্থিতির একটি বর্ণনা আছে এই জাতিসংঘের প্রতিবেদনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।